নমস্কার, আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো সংবাদ শিরোনামে। রাষ্ট্রপতির শাসনকালেও কি ফিরবে শান্তি? নিশ্চিত নন মণিপুরের তীরন্দাজরা। অঙ্ক পরীক্ষা কি এবার কঠিন? পরীক্ষা হলে প্রশ্নপত্র দেখে উত্তরপত্র ছিঁড়ল পরীক্ষার্থীরা। 3 সরকারি কর্মচারী জঙ্গি যোগ, চাকরি থেকে বরখাস্ত উপরাজ্যপালের। চন্দ্রবাবু নাইডুর নীতিশ কুমার ছাড়াও মুসলমান সংসদরা ওয়াকফ বিল সমর্থন করছেন রিজিজু। ট্রাম্পের নিষেধাজ্ঞায় অন্তর্বর্তী স্থগিতাদেশ, আমেরিকা সেনায় ব্রাত রূপান্ত কর্মীরা। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। তারা জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। শুরুটা হয়েছিল 2023 সালের মে মাসে। তারপর থেকে কয়েক মাস অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুরে। তারপর থেকেই আপাতত শান্তি ফিরলেও উত্তেজনার আজ কমেনি সেখানে। মাঝে মধ্যেই নানান ধরনের গোলমালে বারবার উত্তপ্ত হয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্য। জনজীবন স্বাভাবিক না থাকলেও সেখানকার মানুষ স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করেছেন, যার প্রমাণ মিলল বীরভূমের বোলপুরে। সেখানে গত 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 44তম এনটিপিসি জুনিয়র ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় খেলতে এসেছেন মণিপুরের প্রতিযোগীরা। এই প্রতিযোগিতায় দেশের 25টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চলের তীরন্দাজরা অংশ নিয়েছেন। ছেলে এবং মেয়ে উভয় বিভাগ মিলিয়ে মোট 960 জন প্রতিযোগী রয়েছেন। 3টি রাউন্ডে খেলা হয়েছে এই প্রতিযোগিতায়। ইন্ডিয়ান রাউন্ড অর্থাৎ কাঠের তৈরি ধনুক দিয়ে খেলা। এছাড়া রয়েছে রিকার্ভ রাউন্ড। এই রাউন্ডের ধনুক অলিম্পিকে ব্যবহৃত করা হয়। কম্বাইন্ড রাউন্ডও রয়েছে। এই রাউন্ডে ধনুক এশিয়ান গেমস বা বিশ্বকাপে ব্যবহার করা হয়। প্রতিটি রাজ্য থেকে 8 জন করে প্রতিযোগী অংশ নিয়েছেন। সব মিলিয়ে 24 জন প্রতিযোগী এসেছেন প্রতিটি রাজ্য থেকে। এত প্রতিকূলতা পেরিয়েও 24 জন প্রতিযোগী মণিপুর থেকে বোলপুরে এসেছেন এই প্রতিযোগিতায় অংশ নিতে। তবে পরিস্থিতি যেহেতু স্বাভাবিক নয়, তাই নিজের খরচে প্রত্যেক প্রতিযোগীকে এখানে আসতে হয়েছে। মণিপুরের কাকচিং জেলা থেকে এসেছেন তীরন্দাজ ময়রাথেম বেবি দেবী। তিনি বলেন, কুকি আর এই মেইতে জাতির মধ্যে লড়াই খুবই খারাপ পরিস্থিতি। তাতে খেলাধুলায় ভীষণ রকমের সমস্যা হচ্ছে। সরকারিভাবে কোনো টাকা আমরা পাইনি, নিজেদের টাকা নিয়েই এখানে আসতে হয়েছে। চড়া দাম টিকিটের। এর ফলে খেলায় যে সমস্যা হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন তারাও এক প্রতিযোগী বিশন চিন গাখাম। তিনি বলেন, খেলাধুলাতেও সমস্যা হয়, অনুশীলন করতে পারি না খারাপ পরিস্থিতির জন্য। তবে ফ্লাইটে আসা যাওয়া করতে হয়, খুবই ব্যয়বহুল যেটি। এই পরিস্থিতি খেলোয়াড়রা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানালেন মণিপুরের তীরন্দাজি অ্যাসোসিয়েশনের কোচ রাজকুমারী সত্যপ্রিয়। অঙ্ক কি কঠিন? তাই এবার উত্তরপত্র ছিঁড়ে ফেললেন এক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটল মাধ্যমিক পরীক্ষার 3য় দিনে, অর্থাৎ মঙ্গলবারের পর শনিবার ফের পরীক্ষা। মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার আগে 3 দিন ছুটি পেয়েছিল পরীক্ষার্থীরা, কিন্তু প্রশ্নপত্র কঠিন হয়েছে বলে অভিযোগ কিছু পরীক্ষার্থীর। তেমনই একটি ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের সূর্যপুর হাই স্কুলের পরীক্ষা দেওয়া এক পরীক্ষার্থীর, যে বেলন হাই স্কুলের পড়ুয়া। তবে সেই দুটুকরো হয়ে যাওয়া উত্তরপত্র জমা দিতে যান ওই পরীক্ষার্থী। বিষয়টি নজরে আনেন পর্যবেক্ষক। তার মনে অভিযোগ জানানো হয়, তবে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়নি। ফলে আগামী দিনের পরীক্ষা দিতে পারবে ওই পড়ুয়া। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষায় 3য় দিনে বাতিল হলো 3 জনের পরীক্ষা। এই দিন পরীক্ষা চলাকালীন মোবাইল উদ্ধার করা হয় এই 3 জন পরীক্ষার্থীর কাছ থেকে। হুগলির রিসরা স্বতন্ত্র হিন্দি বিদ্যালয়ে পড়ুয়া পরীক্ষার্থী দিচ্ছিলেন হুগলির বিশরা ব্রাহ্মণচন্দ্র কেশবচন্দ্র হাই স্কুলে। কলকাতার বটতলা হাই স্কুলে পরীক্ষা দিচ্ছিল কলকাতার বদরতলা হাই স্কুলের এক পরীক্ষা। পুরুলিয়া জেলার স্কুলের একটি পড়ুয়া নেতাজি বিদ্যাপীঠের পরীক্ষা দিচ্ছিলেন। মধ্যশিক্ষা পরিষদের এক কর্তা জানান, পরীক্ষার শুরুতে 1 ঘন্টার মধ্যে এদের সকল থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সকলের পরীক্ষায় বাতিল করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে এবার মাধ্যমিক পরীক্ষা। সেখানে প্রথম দিন অর্থাৎ প্রথম ভাষার পরীক্ষাতে বাতিল হয়েছে 3 জনের পরীক্ষা। এরপরে দ্বিতীয় দিন অর্থাৎ ভাষা ইংরেজি
ইংরেজি পরীক্ষার দিন বাতিল হয়েছে 6 জনের পরীক্ষা। এমনকি সেই দিন প্রশ্নপত্র ছবি তুলে গৃহশিক্ষককে পাঠানোর মতো অভিযোগ এসেছে অনেকের থেকে। উত্তর দিনাজপুরের গোলাইপখর লোধানা হাই স্কুলের ছাত্ররা পরীক্ষা দিচ্ছিল নন্দনঝড় অধিবাসী তপিশিল হাই স্কুলে। সেখানে 3 ছাত্র প্রশ্নপত্র পাওয়ার 10 মিনিট পর থেকে তার ছবি তুলে গৃহশিক্ষককে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পরে সেই প্রশ্নপত্র উত্তর আসা শুরু হয়। তবে বিষয়টি ধরে ফেলেন পর্যবেক্ষকরা। তাদের পরীক্ষা বাতিল করা হয়। পাশাপাশি তৃতীয় পরীক্ষার দিন অর্থাৎ আজকেও 3 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ফলে এখনো পর্যন্ত মাধ্যমিকের তৃতীয় দিনে মোট 12 জন পরীক্ষা বাতিল করা হয়েছে। দেশদ্রোহিতার অভিযোগে 3 সরকারি কর্মীকে ছাঁটাই করল জম্মু কাশ্মীর উপরাজ্যপাল মনোজ সিনহা। ওই 3 সরকারি কর্মীর বিরুদ্ধে জঙ্গি যোগের অভিযোগ উঠেছে। এদিকে উপরাজ্যপালের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রশাসিত অঞ্চলটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তার প্রশ্ন, জঙ্গি যোগের অভিযোগে উপরাজ্যপালের সরকারি কর্মচারীদের ছাঁটাই করার স্বেচ্ছাচারিতা। আদালতের অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রত্যেকেই অভিযুক্ত নিরপরাধ। সরকারি সূত্রে খবর, উপরাজ্যপাল সংবিধানের 311 নম্বর ধারা প্রয়োগ করে 3 সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছেন। ওই 3 সরকারি কর্মচারীর পরিচয় কনস্টেবল ফরদোস আহমেদ ভাট এবং শিক্ষা দপ্তরের শিক্ষক মোহাম্মদ আশরাফ ভাট এবং বন দপ্তরের কর্মী নিসার আহমেদ খান। এই 3 জনকেই 2000 সালে থেকে মন্ত্রী মৃত্যুতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এক সরকারি আধিকারিকের কথায় নিরাপত্তা সংস্থার রিপোর্টের উপরে ভিত্তি করে 3 জনকে বরখাস্ত করা হয়েছে। তারা সবাই এখন বিভিন্ন জঙ্গিবাদী কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ জেলে রয়েছে। গত কয়েক বছর ধরেই জঙ্গি যোগের অভিযোগে 79 জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করেছে উপরাজ্যপাল মনোজ সিনহা। কেন্দ্রের এনডিএ সরকারের 2 শরিক জেডিইউ প্রধান নিশীথ কুমার এবং টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু ওয়াকফ সংবেদনশীলে বিলের বিষয়ে নিজেদের সমর্থন জানিয়েছেন। শনিবার কাশ্মীরের কেন্দ্রীয় সংখ্যালঘু বিধায়ক মন্ত্রী কিরেন রিজিজু এমনটাই জানিয়েছেন। 2025 থেকে 26-এর বাজেটে সম্পর্কে শ্রীনগর এক সাংবাদিক বৈঠকে রিজিজু দাবি করেন অনেক মুসলিম সাংবাদিক বিলটিকে সমর্থন করেছেন। তার কথায়, মুসলিম সংসদরা এই বিলের সঙ্গে একমত। তারা ব্যক্তিগতভাবে আমার কাছে বিলটির প্রতি তাদের সমর্থন জানিয়েছে। তিনি দাবি করেন তার মন্ত্রক সংশোধনীতে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব পেয়েছে। রিজিজু বলেন, বিলটিকে ওয়াকফ সম্পত্তি স্বেচ্ছাতা নিশ্চিত করবে, সম্প্রদায়ের ওপর উপকার করা হবে। 30 জানুয়ারি ওয়াকফ অর্থাৎ সংশোধনী বিল সম্পর্কিত সংসদীয় যৌথ কমিটির সংখ্যাগরিষ্ঠ ভোটের রিপোর্ট গ্রহণ করে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে জমা দেওয়া হয়। কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল ভিন্ন মতে নোটের কিছু অংশ সংশোধন করেছিলেন বলে সংসদীয় প্ল্যানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিরোধী সংসদরা। বৃহস্পতিবার সংসদের উভয় কক্ষে এই রিপোর্ট পেশ করা হয়। সেখানে বিরোধী দলের দাবি অনুযায়ী লোকসভার স্পিকার সম্পূর্ণ ভিন্ন মতে নোট জমা দেওয়ার অনুমতি দেন। রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিজেপির এতে কোনো আপত্তি নেই। সংসদীয় বিষয়ক মন্ত্রী রিজিজু অবশ্য বিরোধী দলনেতা মল্লিকার্জুনের নেতৃত্বে বিরোধী দলের সংঘর্ষের অভিযোগ খারিজ করেছেন। LGBTQ+ গোষ্ঠীকে কিছুটা হলেও স্বস্তির খবর দিলেন আমেরিকার ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 19 বছরের কম বয়সী তরুণীদের লিঙ্গ সংক্রান্ত যাবতীয় চিকিৎসার জন্য সরকারি সাহায্য বন্ধের কথা ঘোষণা করেছেন। শুক্রবার ট্রাম্প প্রশাসনের এই নির্দেশের বিরুদ্ধে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারক। কয়েকদিন পরে অর্থাৎ শনিবার মার্কিন সেনার তরফে এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানানো হয়েছে, আমেরিকার সেনাবাহিনীতে আর কোনো রূপান্তর কর্মীকে নেওয়া হবে না। চাকরিরত সদস্যরা লিঙ্গ পরিবর্তন বা এই সংক্রান্ত কোনো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলে তা এখনই বন্ধ করতে হবে। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের জেন্ডার অ্যাফার্মিং কেয়ার এ সরকারি সাহায্য বন্ধের নির্দেশিকা চ্যালেঞ্জ করে আদালতের মামলা করেন ওয়াশিংটন স্টেট। এদিকে ওরেগন এবং মিনিস্টারের ডেমোক্রেটিক আইনজীবী এই সঙ্গে রয়েছে। এই মামলায় ইউএস
ডিস্ট্রিক্ট কোর্ট জজ লরেন্স কিং অন্তর্বর্তী নির্দিষ্ট ট্রাম্পের নির্দেশিকা সাময়িকভাবে সাময়িক স্থগিতাদেশ দেওয়া জারি করা হয়েছে। এই নির্দেশিকার বিরুদ্ধে রূপান্তর কর্মীদের পরিবারের তরফে মামলা দায়ের করেছে। ব্যাল্টিমোরের একটি ফেডারেল জজ তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তের উপরে সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছে, যাদের মেয়াদ মাত্র 14 দিন। তবে এই সময় আরও বৃদ্ধি হতে পারে। বিচারক লরেন কিং এবং বিচারক হারসন দুজনকেই নিয়োগ করেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন। গত মাসে প্রেসিডেন্ট ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডারের স্বাক্ষর করেন। এই অর্ডার অনুযায়ী দেশের সেনা জওয়ানদের পরিবারের জন্য সরকারি সাহায্য, বীমা, সরকারি অনুমোদন বন্ধ করা হচ্ছে। এর মধ্যে অন্তর্ভুক্ত মেডিকেড প্রোগ্রাম। এর আওতায় দেশের কয়েকটি স্টেটের লিঙ্গ পরিবর্তন বা এই সম্পর্কিত যাবতীয় চিকিৎসা হয়। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী দেশের যে হাসপাতালে, বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি অর্থে এই ধরনের পরিষেবা দেওয়া হতো, সেই সমস্ত বন্ধের মুখে রয়েছে।